রচনা শ্রী জয়দেব চৌধুরী, নির্দেশনা সায়ন চক্রবর্তী এবং একক অভিনয় সায়ন দেব। শুরু করছি আমাদের নাটক অনুভব। আমি কাঁপিয়ে দেবো। আমি আর মুখের মতো অর্জুনী নিয়ে বলবো নাট্যশালায় করেছি এমন জগৎ যা তোমার চা পাতার কোনটাতেই আসেন দেবতা। জানেন বাবু, আপনার কোন কথাটাতে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি? 3 নম্বর, আপনি আর থাকছেন না। নিজেদের থিয়েটার আমি কাঁপিয়ে দেবো। আমি ব্রহ্মার মুখের ওপর অর্জুনী নেড়ে বলবো নাট্যশালায় করেছি এমন জগৎ যা তোমার চার মাথার কোনোটাতেই আসেনি দেবতা। জানেন বাবু, আপনার কোন কথাটাতে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি? 3 নম্বর, আপনি আর থাকছেন না। বঙ্কিম নিজেদের থিয়েটার আমি কাঁপিয়ে দেবো। আমি ব্রহ্মার মুখের ওপর তর্জনী নেড়ে বলবো নাট্যশালায় করেছি এমন জগৎ যা তোমার চার মাথা কোনোটাতেই আসেনি দেবতা। জানেন বাবু, আপনার কোন কথাটাতে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি? 3 নম্বর, আপনি আর থাকছেন না। বঙ্কিম দীনবন্ধুর ওপর আজকে দবদবা চালাবেন না, এটা জেনে যাক সে কথায়। নটে এই নটে নটে আঙুরকে ডাক। নটে আমি কাঁপিয়ে দেবো। আমি তর্জনী নারী বলবো নাট্যশালায় করেছি এমন এক জগৎ যা তোমার চার মাথার কোনোটাতেই আসেনি দেবতা। নটে নটে ও নটে। নমস্কার, আমি অনুভব। জানেন, আমি না খুব সাধারণ একজন ছেলে। আমি ছোটবেলা থেকেই না খুব সহজ সরল সাদাসিধা একজন মানুষ। তো সবাই না আমাকে নিয়ে খুব ঠাট্টা করে, তামাশা করে, মাথায় চাপি মারে। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, যে এই সরলতা কি পাপ না অভিশাপ? না মানে আমি না কোনোদিন না এই সত্যিটা বুঝে যাওয়ার পর থেকে না আমি জানি যে এখন না কেউ আসলে এই সত্যি কথা না সহজে বুঝতে চায় না। আমি সেই জন্য আর কাউকে বলতেও চাই না। আর জানেন, আমি না নাটক খুব ভালোবাসি। আমি নাটক দেখতে ভালোবাসি, আমি নাটক করতে ভালোবাসি, আমি নাটক পড়াতে ভালোবাসি। আমি নাটক জিনিসটা খুব ভালোবাসি। আর এই জিনিসটা আমার মাথায় না পোকার মতো গেঁথে গেছে। আর এটা আমার কাছে এসছে আমার বাবার কাছ থেকে। আমি ছোটবেলায় দেখতাম আমার ঘরে এরকম বড় একটা দালান আছে, সেখানে আমার বাবা অফিস বেরটা আসতেন, এসে সবাইকে এখানে বসিয়ে এখানে নাটকের জন্য রিহার্সাল দিত। আর আমি এখানে চুপ করে বসে আমার বাবাকে দেখতাম। বাবা কত কিছু করছে। আর তখন থেকে না আমি খালি আমার মাথাতে একটা জিনিসই খালি ঘুরতো, আমি না বড় হয়ে আমার বাবার মতো হব। আমি আমার বাবার মতো নাটক পরিচালনা করব, অভিনয় করব। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে না, যে কি যেন, এখনো তো বড় হয়নি, আমি ছোট আছি, ছেলে মানুষ বলে দাদার চেয়ে, হ্যাঁ মনে পড়ে গেছে, ভালো করে করি। হ্যাঁ, এখনো তো বড় হয়নি, আমি ছোট আছি, ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব, বড় হয়ে বাবার মতো হলে। আমি খুব চেয়েছিলাম বড় হয়ে আমি বাবার মতো হব। একদিন কি হয়েছে জানেন, আমার বাবা আমাকে কাছে ডাকলেন, ডেকে আমাকে বললো, বাবু শোন, তোর সাথে কিছু কথা আছে। আমি বললাম যে হ্যাঁ বাবা বলো, কি কথা? বাবু আমি আসছি। হ্যাঁ, ভালো থাকিস।
বাংলা ভাষার কি সুন্দর একটা মাধুর্য আছে না। আসছি বলে চিরকালের মতো চলে যাওয়া যায়। আর আমার বাবাও তাই তাই করলেন। আমার বাবাও আমাকে আসছি বলে চিরকালের মতো চলে গেল। আর বাবা কোনোদিন অফিস থেকে এসে এখানে নাটকের রিহার্সাল করাবেন না। আমি বাবাকে চুপ করে বসে দেখতেও পারবো না। জানেন, আমি তো খুব ছোট ছিলাম, আমি জানতাম না যে বাবা মারা গেলে বা কোনো মানুষ মারা গেলে কিরকম রিয়াকশন করতে হয়। আমার বাবার দেহটা যখন এখানে পড়েছিল, আমি না চুপ করে এবং পাথরের মতো দাঁড়িয়েছিলাম। সবাই কাঁদছে, আমার মা কাঁদছেন, আমার মাসিরা কাঁদছেন, কিন্তু আমি না কাঁদতে পারছিলাম না। আমি চুপ করে দাঁড়িয়ে আছি পাথরের মতো। আমি বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল বাবা এই মাত্র ঘুম থেকে উঠবে আর আমাকে বললো, আয় চল সবাই মিলে নাটক করি। কিন্তু বাবা তো আর উঠলেন না। বাবা আর উঠলেন না। আমি দেখতে পাচ্ছি শ্মশানের চুল্লির ভিতর যখন আমার বাবা ঢুকে যাচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে আমার বাবার পুরো সারা দেহ। তখন আমার না খুব কান্না পেল। তখন আমি অচলে কেঁদে ফেললাম। বাবা তো আর আসবেন না। তারপর থেকে না আমার কি হলো আমি কিছুই বুঝতে পারছিলাম। মানে আমি যেখানে যাচ্ছি থিয়েটার করবো, আমি খুব অসহায় হয়ে গেছিলাম। আমার বাবাই ছিল আমাকে শক্ত করার মতো, আমার বন্ধুর মতো ছিল আমার বাবা। আমি যেখানে যাচ্ছি বলছে তোর দ্বারা থিয়েটার হবে না, খালি নড়ে যাস, খালি স্ট্যামারিং করিস, খালি একটা রোগা পাতলা, কিছুই নেই, তুই থিয়েটার করবি কি করে? তুই থিয়েটারের মঞ্চে ঠিক করে দাঁড়াতেই পারিস না, তুই থিয়েটার করবি? তোর বাবার মতো তুই কোনোদিন হতে পারবি না। সত্যি তো, আমি সত্যি কি আমি বাবার মতো হতে পারবো না? আমার না খুব রাগ হচ্ছিল নিজের উপর, জানি অভিনয়টা সত্যি করতে পারি তো না, আমি অভিনয়টা সত্যি করতে পারি না। আমি তারপর এই ঘাট থেকে ও ঘাট, সেই ঘাট থেকে ওই ঘাট, খালি অসহায়ের মতো ভেসে গেলাম। ভেসে যাচ্ছি আর যাচ্ছি। সবাই অপমানতে জর্জরিত, মাঝে রকম অপমান করতে শুরু করলো। আমি কি করবো? তখন আমি বই পড়তে শুরু করলাম। না জানেন যে মানে আমি যে খুব ভালো পড়াশোনায় ছিলাম এরকমটা কিন্তু নয়। মানে ছোটবেলায় আমি উচ্চ মাধ্যমিকের পরে আমি যখন কলেজে উঠি, কলেজেও না আমি খুব বেশি পড়িনি, মাত্র এই ফার্স্ট সেমিস্টারটুকু পড়ে আমি ছেড়ে দিয়েছিলাম পড়া। কারণ তখন তো আমার সঙ্গে কেউ কথাই বলতো না। অথচ পাগল ছাগল সারাক্ষণ না নাটক থিয়েটার করে গিয়ে কথা বলবে। আমি বলতাম ভাই তাই পাশে বসে আড্ডা মারি, সবাই আমাকে ছেড়ে চলে যেত। আমি খালি মনে করতে শুরু করলাম যে আমার তো কলেজে কোনো বন্ধুই নেই, আমি কি যাব, আমি কি পড়াশোনা করবো, বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারবো না? তো আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়েছি মানে যে আমি এই বই পড়তে পারবো না সেটা তো কেউ বারণ করে দেয়নি। একাডেমিক শিক্ষাটা আমি কখনই মেনে নিইনি। একাডেমিক শিক্ষা আমার নয়। আমি যেটা ভালোবাসি সেটা আমি পড়বো। আমি নাটক ভালোবাসি, নাটকের বই পড়বো। আমি থিয়েটার ভালোবাসি, থিয়েটারই পড়বো। আমি থিয়েটারের বই বিভিন্ন দেশের আমি তারপরে আমি এখান থেকে ব্রেক থেকে চিনতে শুরু করলাম। মোহিত চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, সবকিছুর মধ্যে আমি এই মানুষটার না বড় ফ্যান হয়ে গেলাম। গিরিশ চন্দ্র ঘোষ, তার মানে আপনারা ভাবুন গিরিশ চন্দ্র ঘোষের জীবনে সবাই গিরিশ ঘোষকে ছেড়ে চলে গেছে। বউ মারা গেছেন, ছেলে মারা গেছেন, বৌদি মারা গেছেন, তারপরও উনি লিখে গেছেন, তারপরও উনি অভিনয় করে গেছেন।
বাংলা থিয়েটারকে এই উচ্চতায় নিয়ে গেছেন, তাহলে এই লোকটা যদি করতে পারে, আমার গুরু যদি করতে পারেন, তাহলে আমি শিষ্য হয়ে করতে পারবো না? পারবো না আমি করতে? আমি তারপর থেকে নিজেকে মনে করতে শুরু করলাম যে আমি হচ্ছি বেলেঘাটার গিরিশচন্দ্র ঘোষ। আমি নাট্যাচার্য বেলেঘাটার গিরিশচন্দ্র ঘোষ। আমি গিরিশ। এই গিরিশ ঘোষ যদি আমার আদর্শ হন, তাহলে আমার জীবনের আলো হচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ও আপনাদেরকে একটা কথা আমি বলতেই ভুলে গেছিলাম, আমি যেই গিরিশ ঘোষের মতো অনুভব করতে শুরু করলাম, তারপর থেকে আমার জীবন পাল্টে গেছে। হ্যাঁ, আমি আমার ভিতরের মধ্যে আলাদা একটা আত্মবিশ্বাস ফিরে পেলাম, যে আত্মবিশ্বাসটা মানে আমি এইখানে চলে গেলাম, এই নাটকের দলে অভিনয় করতে চলে গেলাম, আমি তারপর ওই নাটকের দলে অভিনয় করতে চলে গেলাম, এখানে চোরের অভিনয় করছি, হ্যাঁ এখানে ডাকাতের অভিনয় করছি, হ্যাঁ এখানে পুলিশের অভিনয় করছি, চারি জায়গায় খালি আমি অভিনয় করে যাচ্ছি, কেউ আমাকে আটকাতে পারছে না। আর তখন আমি ভাবতে শুরু করলাম যে শুধুমাত্র আমি অভিনয় করতে এসেছি, আমার বাবার তো একটা নিজস্ব দল ছিল, আমার বাবা পরিচালক ছিলেন, তাহলে আমি পরিচালনা কেন করবো না? আমার বাবার দলটা এখানে ভেঙে পড়ে আছে, আমি তাহলে আমার বাবার দলটা তৈরি করব। এবং আমার বাবার দল, হ্যাঁ আমি তৈরি করব। আমার কাকুর কাছে কিছু বন্ধু বান্ধব ছিল, মানে সবাই ভাই, হাঁটুর নিচে ভাই, সবাইকে আমি একজোট করলাম, সবাই একজোট হয়ে আমি হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা ঘর থেকে বেরিয়ে, ও বাবা আবার তালা পড়ে গেছে, আবার আমার ছোট ছোট ভাইরা সবাই মিলে এখানে অভিনয় রিহার্সাল করছে, আমিও বেশ একটা হাফ ভাব দিয়ে আমার বাবার মতো বসলাম, আমার বাবার মতো আমি থিয়েটারে পরিচালনা করবো, তাই না? কর দেখি কর। এই না 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 না, কেঁদে বললাম আমি পারবো না, আমি